চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা লাইটার জাহাজ থেকে 7 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌপুলিশ জানায় দুপুরে মাছির বাজার এলাকায় সারবাহী ইনভি আল বাখিরা জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড। প্রথমে 5 জনের মরদেহ দেখতে পায় উদ্ধারকারী টিম। মুমূর্ষু অবস্থায় 3 জনকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে মারা যায় আরও 2 শ্রমিক। পুলিশ জানায় 999-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। নিহতরা সবাই জাহাজের স্টাফ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজের ডাকাতি করতে বাধা দেয়ায় তাদের হত্যা করা হয়। ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে। 5 জনের ডেট এখনো ওই জাহাজের ভিতরে আছে, আমরা এখনো দেখতে পারিনি, আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। এখানে নোঙর করে নাই, ডাকাতরা ধরে নিয়ে এসে এদিকে চাপায় দিছে, চড়ার দিকে উঠা দিছে জাহাজটা। এ বিষয়ে আরো জানতে একটু চাঁদপুর যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। আপনি জানাচ্ছিলেন যে হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানা গেছে কিনা এই বিষয়ে, আর নিহতদের সবার পরিচয় কি আদৌ জানা গেছে কিনা, বিস্তারিত সবশেষ তথ্য দিবেন। সোহার, এখন পর্যন্ত আসলে নিহতদের পরিচয় জানা যায়নি। আমি চাঁদপুরের যে জেলা প্রশাসক মহসিন উদ্দিন এবং নৌ পুলিশের যে এসপি আছেন মুশফিকুর রহমান, তার সাথেও কথা বলেছি, দুজনের সাথেই কথা বলেছি। তারা ইতিমধ্যে 2টি মোবাইল এখান থেকে উদ্ধার করেছে এবং এই জাহাজটি অর্থাৎ আল বাখিরা জাহাজটির যে মালিক তার নাম্বার সংগ্রহ করেছে, তার সাথে কথা হয়েছে। তারা বলছিলেন যে এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল সার নিয়ে, আর তারপরে যখন নির্দিষ্ট সময় অর্থাৎ সকালে যখন জাহাজটি সিরাজগঞ্জে পৌঁছায়নি তখন মালিক পক্ষের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছিল এবং তারা এক পর্যায়ে 999-এ ফোন করে জানায় যে চাঁদপুরের এলাকায় নদী সীমানায় এই জাহাজটি আছে। এরপরেই হচ্ছে মূলত জানাজানি হয়, অর্থাৎ 2:30 থেকে 3টার মধ্যে এই জানাজানি হয়। এরপরে পুলিশ, কোস্টগার্ড এবং নৌ পুলিশ সবাই গিয়ে 5টি লাশ উদ্ধার করা হয় এবং সেখানে গুরুতর এক মুমূর্ষু অবস্থায় 3 জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যায়, আর একজনের অবস্থা আরো বেগতিক, তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে। তো আমরা যতটুকু জেনেছি যে পুলিশ বলছে যে 2টি মোবাইল উদ্ধার করা হয়েছে, সেটিকে পেজ ধরে আসলে মূল ঘটনা কি, কোনো উদ্দেশ্য বা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টিও দেখছে, অথবা ডাকাত দল কি আসলে ডাকাতি করতে পারেনি বলে কি এই ঘটনা ঘটিয়েছে কিনা সে বিষয়গুলো আসলে তদন্ত করে দেখছে। তবে সেজন্য একটু কিছু সময় অপেক্ষা করতে হবে। আর ঘটনার মূল কারণটা, রহস্যটা উদ্ঘাটনে আসলে পুলিশ এবং প্রশাসন একেবারে গুরুত্ব দিয়েই কাজ করছে। সোহার। পলাশ, ধন্যবাদ আপনাকে ফোনে যুক্ত হওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার। এরই মধ্যে নিয়ে দিল্লিকে নোট ভার্বাল বা কূটনৈতিক চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত সরকারের সাথে এই নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। 5 আগস্ট থেকেই দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। এই অস্বস্তির প্রধান ইস্যু যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান তা স্পষ্ট হয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরে। গণহত্যা, গুম খুন সহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় এরই মধ্যে মামলা হয়েছে 300-র কাছাকাছি। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার কথা বলেছে প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় শক্তিগুলো দাবি তুলেছেন তাকে দেশে ফিরিয়ে আনার। 4 মাসের মাথায় শুরু হলো আনুষ্ঠানিক চেষ্টা। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে এর আগে এ নিয়ে কয়েক দফা বৈঠক করেছে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আওয়ামী লীগ প্রধানকে ফেরাতে কাজ শুরু করেছে সরকার। পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়ার দিন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। এরই মধ্যে দ্রুততম সময়ে শেখ হাসিনা সহ গেল সরকারের অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করতেও নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পিলখানায় বিডিআর হত্যার তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, কমিশনের সভাপতি হবেন বিজিবির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান। এছাড়া সামরিক বাহিনীর 2 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা থাকবেন সদস্য হিসেবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে নির্মম হত্যাকাণ্ড। এই ঘটনায় কমিশন গঠনে হাইকোর্টের নির্দেশনা ছিল। স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিও ছিল। তখন কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের গড়িমসির অভিযোগ তুলে মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণাও আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা তখন বলেছিলেন, কমিশন নয়, বিডিআর হত্যা তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। তবে 5 দিনের মাথায় সোমবার তিনি জানালেন, কমিটি নয়, 7 সদস্যের কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান, স্যারে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন, সিভিল সার্ভিস থেকে একজন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষক থাকবেন, পুলিশের একজন উপরের লেভেলের একজন কর্মকর্তা থাকবেন। উপদেষ্টা বলেন, নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্তে অটল আছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারপরও অনেকে ঢুকেছে বলেও জানান তিনি। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। 2017 সালের পরে থেকে মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এর পরে থেকে যে এইটা হয়েছে, এটা অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। এটা প্রায় 1.5 থেকে 2 বছরের ভিতরে, গত 1.5-2 বছরের ভিতরে। বিজিবি দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে দুষ্কৃতকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর সহ 9 প্রকল্পে শেখ হাসিনা পরিবারের 80,000 কোটি টাকা দুর্নীতি তদন্ত করছে দুদক। 5 সদস্যের একটি বিশেষ দল এই তদন্ত পরিচালনা করছে। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরও নানা অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মিলে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে প্রায় 12.65 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। সে অর্থ মালয়েশিয়ায় বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা। টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিক ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। তার স্ত্রী ও মেয়ে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার। দুদকের বিবৃতিতে বলা হয়, এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় 900 মিলিয়ন ডলার বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে পাচার করা হয়। এ অর্থ দিয়ে যুক্তরাজ্যে জুমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টি লিমিটেড নামে কোম্পানি খোলা হয়। রাশিয়ার কাছ থেকে 400 কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। রোববার রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় ও নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভি আহমেদ মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথমবার অর্থ পাচারে সন্দেহভাজন হিসেবে উঠে আসে। পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে এসেছে হংকং ও কেইম্যান আইল্যান্ডসের বিভিন্ন অফশোর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয়। মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রেভট 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন। দুদকের বিশেষ তদন্ত দল নির্বাচন কমিশন এবং পাসপোর্ট বিভাগ থেকে প্রাথমিকভাবে তাদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের নথি ও বিবরণ চেয়ে পাঠানো হয়েছে একটি বিশেষ অনুরোধপত্র। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি 15 বছর লড়াই করেছে বলে ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের জনসভায় এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা এখনও ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জুলাই আগস্টের আন্দোলন ও গণ অভ্যুত্থানকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে।
দাবি আদায়ে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ ত্যাগে বাধ্য হয় শেখ হাসিনা। 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায়ে রাস্তায় নামার আহ্বান জানান তিনি। বিএনপির আন্দোলনের উপর দাঁড়িয়ে ছাত্ররা সাহস দেখিয়েছে। বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তিদের ভুল বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এইটাই হচ্ছে মুক্তির পথ, আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিপিএল মিউজিক ফেস্টে গান পরিবেশন করবেন রাহাত ফাতে আলী খান। পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীত শিল্পী এই আয়োজনের প্রধান আকর্ষণ। যদিও এখন পর্যন্ত খুব বেশি জনসমাগম দেখা যায়নি, ক্ষুদ্র ব্যবসায়ীরাও বেচাকেনা নিয়ে খুশি নন। যার গানে ফেসবুকে অসংখ্য রিল, টিকটকে অসংখ্য ভিডিও বানায় বর্তমান প্রজন্ম, সেই রাহাত ফতে আলী খানের গান শোনার সুযোগ কেউ কেন মিস করতে চাইবে? বিপিএল মিউজিক ফেস্টে দর্শকদের প্রধান আকর্ষণ তাই পাকিস্তানি কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী। সোমবার দুপুর 2:30 থেকেই দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে শুরু করেন। যে জন্য এই আয়োজন মিউজিক ফেস্টের পাশাপাশি সেই বিপিএল এর মাঠের খেলা নিয়েও দর্শকরা বেশ আগ্রহী। অবভিয়াসলি বিপিএল নিয়ে আগ্রহ আছে, কারণ আমাদের দেশের একটা ক্রিকেটের একটা বিগেস্ট লিগ এটা, সো উই হ্যাভ টু ওয়াচ। এবারকার বিপিএল আইপিএল এর চেয়ে বড় ইভেন্ট হোক এরকম একটা আশা করতেছি, স্পেশালি আসলে রাহাত ফতে আলী গানের জন্যই। বাট আমাদের অনেক পরিচিত ভালো ভালো ব্যান্ডরাও গান গাচ্ছে, ওটা শোনার জন্য আসছি। বাংলাদেশ যারা আছে তারা তো পারফর্ম করতেছে, বাট এখানে যেহেতু পাকিস্তান থেকে আসছে, তো আই থিঙ্ক তাকে আগে প্রাধান্য দেওয়া উচিত। রোববার দুপুরের পরপরই বিসিবি ঘোষণা দেয় মিউজিক ফেস্টের টিকিট সোল্ড আউট। যদিও দর্শকরা বলছেন খুব বেশি দর্শক সমাগম তারা দেখছেন না। ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনার অবস্থাও অতটা ভালো না। অন্যান্য দিনের তুলনায় আজকে বেচাকিনি নেই, একদমই নেই। যা ভেবেছি তার 3 গুণের অর্ধেকও নেই, মানে একদমই অবস্থা খারাপ। যে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আসছি, মনে হয় যে ওই গাড়ি ভাড়া উঠতে কষ্ট হয়ে যাবে। মোটামুটি ভালো লাইন আমি দেখতে পেয়েছি, বাকিরা আরো যদি আগে ঢুকে থাকে অবশ্যই ভালো দর্শকের আশাবাদী আমরা। মোটামুটি আছে, কিন্তু বিপিএল আগের বছরের তুলনায় অনেকটাই কম। বিপিএল মিউজিক ফেস্ট নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাস্তবতা বলছে খুব বেশি দর্শকের সমাগম এই মুহূর্তে এখন পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে দেখা যাচ্ছে না। তবে সময় যত গড়াবে আশা করা যায় বিপিএল মিউজিক ফেস্ট পূর্ণতা পাবে, দর্শক সমাগম বাড়বে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। বিপিএল মিউজিক ফেস্টে এখন কি হচ্ছে সেটা জানতে মিরপুর থেকে যুক্ত হতে চাই আফনান পিয়ালের সাথে। পিয়াল, জানতে চাই মিউজিক ফেস্টকে ঘিরে মিরপুরে কেমন দেখছেন আয়োজন, আর দর্শক সমাগম কেমন হয়েছে ইতিমধ্যে? আয়োজনটা যদি বলি, রাফা তিনি প্রথমে পারফর্ম করেছেন, পরবর্তীতে একটা মোটামুটি একটা সভার মতো আয়োজন করা হয়েছিল, যেখানে বক্তব্য রেখেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সঙ্গে মঞ্চে ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। পাশাপাশি জুলাই আন্দোলনে যেসব যারা শহীদ হয়েছেন তাদের পাশাপাশি যারা আনসাং হিরো ছিলেন তাদের কয়েকজন, যাদের অঙ্গহানি হয়েছে কিংবা অন্য তারা আহত হয়েছেন, তাদের অনেকেই স্টেজে ছিলেন। এবং পরবর্তীতে মাইলস পারফর্ম করবে, জেফার পারফর্ম করবেন, মুজা পারফর্ম করবেন, হান্নান পারফর্ম করবেন এবং রাত 8:30 নাগাদ এই আয়োজনের যে মূল আকর্ষণ রাহাত ফতে আলী খান, পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীত শিল্পী, তিনি পারফর্ম করবেন। আর আপনি যে লোক সমাগম বা দর্শক সমাগমের কথা বললেন, সেটা আসলে নেই বললেই চলে। যে আপনি এই মুহূর্তে দেখছেন যে রাস্তাটা পুরো ফাঁকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 1 নম্বর গেটের সামনে, এবং এটার কারণও আছে যে বিকেল 4:30টার পর বিসিবি কাউকেই আর অ্যালাউ করবে না গেটের দিকে। শুরুতে যেটা দেখছিলেন, গেটে অনেক মানুষ ভিড় করেছে ঢোকার জন্য, কিন্তু তারা ঢুকতে পারেনি। তবে যে ব্যাপারটা অ্যালার্মিং সেটা হচ্ছে গতকাল অর্থাৎ রোববার বিসিবি ঘোষণা দিয়েছিল টিকিট সোল্ড আউট হয়ে গেছে, কিন্তু বাস্তবে আজকে দেখা যাচ্ছে যে মাঠে আসলে লোক নেই। এই যে বিসিবির যে মিউজিক ফেস্ট,
বা বিপিএল এর যে মিউজিক ফেস্ট সেটার জন্য যে লোক সমাগম হওয়ার কথা ছিল তার ছিটে ফোটাও নেই, এবং এটার কারণ হিসেবে দেখা যাচ্ছে অনেক টিকিটই আসলে ব্ল্যাকে বিক্রি হচ্ছে এবং অনেক ব্ল্যাকারই আসলে ধরা পড়েছে। আমার ক্যামেরায়ও টিকিট ব্ল্যাকাররা ধরা পড়েছেন। ধন্যবাদ পিয়াল, ধন্যবাদ আপনাকে। সংস্কার ছাড়া কোনো গতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঐকমত্য থাকলে যে দলই ক্ষমতায় আসুক তা পরিবর্তন করতে পারবে না। তিনি জানান, যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য রয়েছে সেসব সংস্কার কার্যকরে মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেমিনারে আইনজ্ঞরা বলেন, দ্রুত মামলা জট কমানোর উদ্যোগ না নিলে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। রাজধানীর সেরিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সংলাপে অংশ নেন আইন উপদেষ্টা, চিফ প্রসিকিউটর, রাজনীতিবিদ সহ সিনিয়র আইনজীবীরা। এ সময় সবার বক্তব্যে উঠে আসে বিচার বিভাগে দলীয়করণ, অব্যবস্থাপনা, দুর্নীতি, মামলা জট সহ নানা অনিয়মের কথা। একটা ল ইউনিভার্সিটি না থাকলে কিভাবে আপনি সায়েন্টিফিক লয়ার তৈরি করবেন? এভিডেন্সটা হয়ে যাচ্ছে সাক্ষী বেসড, জেরা বেসড। সেখানে লয়ারদের জেরা শেখার সুযোগ কোথায়? কয়জন লয়ার জেরা শিখতে পারবে? অনেক সময় এমন হয় যে জাজরা হয়তো জানেও না। তো এই কোর্ট স্টাফদের দুর্নীতি যাতে আমরা আটকাতে পারি সেজন্য আমাদেরকে এখানে মিডিয়াকে আরো বেশি অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। আমাদের জন্য আই থিঙ্ক এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার যে আমাদের এই সুপ্রিম কোর্টে নারীদের সংখ্যা যেরকম আছে, অন্যান্য কোর্টে একটু বাড়ছে এখন, সুপ্রিম কোর্টে ভয়াবহ অবস্থা নাই বলা যায়। আমাদের আইনজীবীদের সংখ্যা অনেক বেড়েছে, বাট বিচারপতিদের সংখ্যা কেন জানি বাড়ে না। আইন আপনি কাগজে লিখে রাখলেন, সেটাকে এনফোর্স করার জন্য যদি শক্তি প্রয়োগের ব্যবস্থা না থাকে এবং ইচ্ছা না থাকে তাহলে এটা অর্থহীন। বিচারকদের উপর রাজনৈতিক চাপের কথা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এজন্য রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধ ও বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ দেন তিনি। বিচ্ছিন্নভাবে এগুলো বিশ্লেষণ করলে ভুল হবে। এই সবগুলো তৈরি হয়েছে এই যে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয় তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন। ফলে আমাদেরকে অনেক বিচারককে ছুটিতে পাঠাতে হয়, কত কিছু করতে হচ্ছে। আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করা হলে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক তাকেও পরিবর্তন করতে পারবে না। বছর খানেক সময় পাই, অন্তত এই কাজগুলো করে যাব, তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে। সংস্কার যতই বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায়, সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। উচ্চ আদালত অসীম ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গত 3টি নির্বাচনে যারা সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন তাদের অপরাধের তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা দরকার বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে সংস্কার কমিশনের অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবেদন পেশ শীর্ষক সুজনের এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় বদিউল আলম বলেন, ইভিএম ব্যবস্থা যারা এনেছেন তাদের বিরুদ্ধেও তদন্ত করা উচিত। এ সময় তিনি বলেন, আর যেন স্বৈরাচার ফিরে না আসে তার জন্য সংস্কার প্রয়োজন। সব কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো নিয়ে সংস্কারের অগ্রাধিকার চিহ্নিত করতে হবে। কোন সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে আর কোনগুলো নির্বাচিত সরকার করবে তা নির্ধারণ করার তাগিদ দেন তিনি। নির্বাচিত সরকার কর্তৃক যেসব সংস্কার করা হবে সে বিষয়ে দলগুলোর মধ্যে জাতীয় সনদ স্বাক্ষরের পরামর্শ দেন বদিউল আলম। যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত যে গণতান্ত্রিক ব্যবস্থাতে কায়েম করার জন্য আমাদের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, একই সাথে শপথ গ্রহণ করেছেন, তাদেরকে শাস্তি হওয়া দরকার। নির্বাচন কমিশন তারা যে অন্যায়গুলো করেছে এগুলো তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তিটা নেওয়া দরকার, যাতে কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরও উৎসাহিত হয়।
আইন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই আর কোনো সংস্কারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে এই মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সবকিছু বন্ধ করে সংস্কারের কাজ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। যেদিন জেলা প্রশাসক আর পুলিশ সুপাররা একজন সংসদ সদস্যের অবৈধ আদেশের বিরুদ্ধে না বলতে পারবেন, সেদিনই আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা যদি নিশ্চিত করতে হয়, তাহলে এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে বিচারকরা নির্বাহী বিভাগের কোনো অন্যায় আদেশকে না বলতে পারবে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাজস্ব ফাঁকির অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন এস.কে. সুর চৌধুরী। অভিযোগ রয়েছে, ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত পি.কে. হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সুবিধা নিয়েছেন। ব্যাংকিং খাতের নানা কেলেঙ্কারির কুশীলব হিসেবে তার ভূমিকা রয়েছে। এর আগে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছিল দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড। কর ফাঁকির দায়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, সেনা কর্মকর্তা সহ 9 জনকে পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাদের নেওয়া হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানার মামলায়, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায় আরও গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মিনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ও সংসদ সদস্য সাদেক খানকে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া নরসিংদীর সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে পল্টন থানার মামলায় 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বড়দিনকে ঘিরে পাবনার ব্যাপটিস্ট চার্চে চলছে ব্যাপক প্রস্তুতি। যীশুখ্রিস্টের জন্মক্ষণ স্মরণে গোশালা ক্রিসমাস ট্রি তৈরির কাজ শেষ হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কলিট তালুকদার। কলিট, প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, আয়োজন কতদূর? সোহার, আসলে আজকে পাবনা ব্যাপটিস্ট চার্চে আমি এই মুহূর্তে রয়েছে। পাবনা ব্যাপটিস্ট চার্চে চলছে পাক বড়দিন উৎসব। সেই উৎসব যদি আমি দেখাই, পাক বড়দিন উৎসব চলছে এখন। সেই পাক বড়দিন উৎসবের যে আনুষ্ঠানিকতা, আসলে পাক বড়দিন উৎসবটি হয়ে থাকে, অনেকেই আছে যে বড়দিনে 25শে ডিসেম্বরে বিভিন্ন জায়গায় চলে যায়। সেই চলে যাওয়ার আগ মুহূর্তে আসলে তাদেরকে নিয়েই একটি উৎসব হয়, যেটিকে বলে পাক বড়দিন উৎসব। সেই পাক বড়দিন উৎসবের এখন কিন্তু চলছে সেই যে কেক কাটার যে প্রস্তুতি। আমি যদি দেখাই যে সেই পাক বড়দিন উৎসবের সেই কেক কাটার প্রস্তুতি চলছে। এছাড়াও এখানে পাক বড়দিন উৎসবের যে মূল আকর্ষণ সেটি হলো সান্তাক্লজ। সেই সান্তাক্লজ সাজানো হয়েছে আসলে বাচ্চাদেরকে বিনোদন, সে চকলেট উপহার সহ সেই সান্তাক্লজ আসলে বাচ্চাদেরকে বিভিন্নভাবে উপহার দিয়ে বিনোদন করছে। আসলে এই বড়দিনকে ঘিরে পাবনা ব্যাপটিস্ট চার্চ প্রায় 6 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির প্রথম 20 তারিখে ছিল সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই পাক বড়দিন উৎসব। এবং পাক বড়দিন উৎসব শেষে অনুষ্ঠিত হবে নগর কীর্তন। সেই নগর কীর্তন যারা খ্রিস্টান বিশ্বাসী খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে গিয়ে সেই নগর কীর্তন করবে। এইভাবেই আসলে 25 তারিখ সকাল 9টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সোহার, কলিট, ধন্যবাদ আপনাকে।
ফাঁসিতে ঝুলতে দেশে আসতেই হবে শেখ হাসিনাকে। জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাতের জানাজায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। 5 আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পর 4.5 মাস সিএমএইচে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে মারা যায় সে। দ্বিতীয় জানাজা শেষে রাতে উত্তরা 14 নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে আরাফাতকে। রাজধানীর উত্তরার জামিয়া রাউজাতুল মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের মিছিলে গিয়েছিল মাত্র 12 বছর বয়সী এই কিশোর, কিন্তু তখনও থেমে থেমে চলছিল পুলিশের গুলি। উত্তরার আজিমপুরের সেই বিজয় মিছিলে হঠাৎই আরাফাতের বুকে লাগে একটি গুলি। ছিদ্র হয়ে যায় তার ফুসফুস, ক্ষতিগ্রস্ত হয় পাকস্থলী। কয়েক হাসপাতাল ঘুরে আরাফাতকে ভর্তি করা হয় সিএমএইচে। চিকিৎসা চলে 4 মাস 18 দিন। কথা ছিল উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বিদেশে, কিন্তু তার আগেই রোববার রাতে মৃত্যু হয় তার। উন্নত চিকিৎসার জন্য তার সব কাগজপত্রগুলো আমরা রেডি করি। আজকে তার ফ্লাইট করার কথা ছিল আর কি। প্রত্যেকটা মৃত্যুর বিচার চাচ্ছি দেশ ও সকলের কাছে। এই বিষয়গুলো আমাদের করা লাগবে। সোমবার বিকেল 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আরাফাতের নামাজে জানাজা। অংশ নেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজার আগে আরাফাতের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে তৈরি হয় শোকের আবহ। ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিচার দাবি করেন আরাফাতের বাবা। এরকম কোনো মায়ের সন্তান আর এরকম শিশু বাচ্চা কারো যেন সন্তান এই দেশের ভিতরে এরকম গুলিবিদ্ধ যাতে না হয়। জুলাই আন্দোলনে নিহত প্রতিটি পরিবারকে পুনর্বাসনের কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটা ছাড় দেওয়া হবে, বাদ যাবে না। নিশ্চিত থাকেন, এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে রয়েছে। শহীদ আরাফাত আমাদের কাছ থেকে চলে গেছে, কিন্তু শহীদ আরাফাত আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। এখনো মৃত্যুর মিছিল শেষ হয়নি, এর মধ্যেই চলছে ষড়যন্ত্র। ভারতে বসে যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিচারের মুখোমুখি হতে মানসিক প্রস্তুতি নেয়ার কথা বলেন তথ্য উপদেষ্টা। ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। জানাজা শেষে জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সারা দেশে পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক। বিভিন্ন ভবনে অর্ধনমিত রাখা আছে জাতীয় পতাকা। মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকল মসজিদে, দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন হলো মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ কবরস্থানে নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা উপদেষ্টার স্মৃতিচারণ করে তার নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। সবকিছু সংস্কার চলমান রয়েছে, এই অবস্থায় তার অত্যন্ত প্রয়োজন ছিল তার অভাব পূরণ করার
দেশ ও জাতির জন্য খুবই একটা দুরূহ ব্যাপার হবে এবং যে আলো উনি দেখিয়ে গেছেন আমরা সে আলোকে সামনে রেখে সামনের দিনে পথ চলবো ইনশাল্লাহ। প্রতিটা কাজের আইনের দিকগুলোকে স্যার পর্যালোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্তটা দিতেন। আমাদের স্যারের কাছ থেকে অনেক শিক্ষণীয় আছে এবং স্যারের কাছ সাহচর্যে থাকতে পারলে আমরা হয়তো আরো অনেক কিছু শিখতে পারতাম। হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ আইনজীবী বাবার স্মৃতিচারণ করে দেশবাসীর কাছে দোয়া চান। ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন। হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশস্থ বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা আছে। এদিকে সচিবালয় মসজিদে হাসান আরিফের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্লাস্টিকের বোতল ও পলিথিনের ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সাথে মিশে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক। পলিথিনের বিকল্প তৈরির মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক কমাতে হবে বলে মন্তব্য করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল আয়োজিত ডেভাথন 5.0 আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, একটা সময়ে পানিতে মাছের তুলনায় মাইক্রোপ্লাস্টিকের পরিমাণই বেশি থাকবে, তাই পরিবেশের কথা বিবেচনা করে টেকসই উন্নয়ন নিয়ে ভাবার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধের কথাও বলেন তিনি। বিইউপি ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাব আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। কর্মবিরতি পালন করছেন সরকারি হাসপাতালের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। সকাল থেকে এই কর্মসূচি শুরু করেছেন তারা। সকালে বিএসএমএমইউতে গিয়ে দেখা যায় আউটডোর ইনডোর কোথাও তারা ডিউটিতে যোগ দেননি। সেখানে দায়িত্ব পালন করছেন নিয়মিত ডাক্তাররা। ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করা ট্রেনি চিকিৎসকরা বলছেন, ভাতা দ্বিগুণ করার প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, প্রাইভেট ট্রেনিরা আন্দোলন করলেও চিকিৎসা সেবায় তার খুব একটা প্রভাব নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডাক্তাররা অতিরিক্ত সময় ডিউটি করছেন বলে জানানো হয়। কিছু টেস্ট দিছে, এগুলো করায় তারপরে এখানে এডমিশন নিতে, তো কালকে টেস্ট দিল, টেস্টগুলো করায় রিপোর্ট নিয়ে আজকে আবার ডাক্তারের কাছে গেছি। পরে ডাক্তার মনে হয় ভর্তির জন্য বলছে, এখন ডকুমেন্ট প্রসেস হয়েছে, এখন ভর্তি করাবো আর কি, সময় হয়ে গেছে। আমি যে ডাক্তারের কাছে আসছি সে ডাক্তারের আশাই পাইছে আর কি, এজন্য আমার কাছে তেমন কিছু মনে হয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনাকে অযৌক্তিক দাবি করে প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, স্বাস্থ্য ক্যাডারদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই একতরফা সংস্কার প্রস্তাব করা হয়েছে, যা বৈষম্য বিরোধী মূল চেতনার পরিপন্থী। লিখিত বক্তব্যে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল পর্যায়ের নীতি নির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের ভেতর থেকেই পদায়ন করতে হবে এবং উপসচিব পুলে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদানেরও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এছাড়াও হেলথ ক্যাডারের সাথে আলোচনা ছাড়া কোনো রকম সংস্কার প্রস্তাব মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। সংস্কার কমিশন হঠাৎ করে এমন একটা গণমাধ্যমে বিবৃতি দিয়ে দিল যে স্বাস্থ্য ক্যাডার থাকবে না। আমরা প্রশ্ন করতে চাই, স্বাস্থ্য ক্যাডার থেকে এতদিন কি প্রবলেম হয়েছে? আমাদের কি সেই যোগ্যতা নাই? এটাই তো বড় বৈষম্য। এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? এটা আপনারা বলেন। 3 কোটি লোকের জন্য কয়টা অফিসে টাকা উচিত, কেন হয় নাই? এটা কি আমি ক্যাডার দিচ্ছি না নীতি নির্ধারকরা নিচ্ছে? আপনারা এটার অ্যান্সার দেন। হযরত মাওলানা সাদ কান্তলভির অনুসারী সকল মুরব্বীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের সাতপন্থী মুরব্বীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে দাবি জানান তারা। এ সময় মুরব্বীরা কাকরাইল মসজিদ, টঙ্গীর বিশ্ব ইজতেমা ও সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক তাবলিগের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরির দাবি তোলেন। এছাড়াও সঠিক সময়ে কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়ে বিশ্ব ইজতেমার নির্দিষ্ট তারিখে কার্যক্রম নিশ্চিত করা সহ 10 দফা দাবি তুলে ধরেন সাতপন্থী মুরব্বীরা। কর্মীটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করেছে র্যাব গোয়েন্দা শাখা। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর কুর্মিটোলা হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুকে চুরি করে নিয়ে যায় সংগঠিত চোর চক্র। ঘটনার পর থেকেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নবজাতক শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে র্যাব গোয়েন্দা শাখা। এরই ধারাবাহিকতায় আজ বিকেল 4:45টার দিকে উত্তরার উত্তরখান ৪ দিন বয়সের নবজাতককে গ্রেফতার করা হয় একজনকে। সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারির ৯৬তম খসরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর ১৬ শহরে এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা সবাইকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তাগিদ দেন। আলোচনা শেষে মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতসমূহ সম্প্রসারণ ও শস্য বিন্যাসে ফসলের অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে এই কর্মশালায় বক্তারা তেল ও ডালের মতো ফসলের টেকসই নতুন জাত উদ্ভাবন এবং তা জনপ্রিয়করণে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম অঞ্চলের কৃষকের উন্নয়নে প্রশিক্ষণ ও প্রদর্শনী আয়োজনের কথাও জানান তারা।